আজ আমি ধ্বনি পরিবর্তনের একটি ধারা নিয়ে আলোচনা করব। আমরা জানি ধ্বনি পরিবর্তনের প্রধান ধারা চারটি: ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনি স্থানান্তর, ধ্বনি রূপান্তর। তো আজ ধ্বনির লোপ সরি ঠিক আছে আজ আমি ধ্বনি পরিবর্তনের একটি ধারা নিয়ে আলোচনা করব। আমরা জানি ধ্বনি পরিবর্তনের ধারা চারটি: ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনি স্থানান্তর, ধ্বনি রূপান্তর। আজ ধ্বনির লোপ নিয়ে আলোচনা করব। আমরা তো সকলেই জানি এসএসসি হোক বা পিএসসি হোক বা প্রাইমারি বা আপার কিংবা পঞ্চায়েত পরীক্ষায় হোক না কেন, এই ধ্বনি পরিবর্তনের ধারা থেকে একটি বা দুটি প্রশ্ন এসে থাকে বা আসার সম্ভাবনা আছে। তো যাই হোক, এই ধ্বনির লোপ কাকে বলে আমরা বলে নিই। সাধারণত উচ্চারণকালে মানে ভাষার উচ্চারণকালে শব্দ থেকে যদি কোনো ধ্বনি বাদ যায় আর সেটা যদি স্বীকৃতি হয়ে থাকে, সেটা অবশ্য করে ধ্বনির লোপ বলে। আবার বলি, উচ্চারণকালে ভাষার উচ্চারণকালে শব্দ থেকে যদি কোনো ধ্বনি বাদ যায় সেটাকে ধ্বনির লোপ বলে। এই ধ্বনির লোপ স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি দুটি ধ্বনিরই হতে পারে। আবার শব্দের স্থানভেদে তিন প্রকার হতে পারে। শব্দের আদিতে যদি ধ্বনি লোপ পায় সেটা আদি, মাঝে যদি বাদ যায় সেটা মধ্য, শেষে যদি বাদ যায় সেটা অন্ত। তাহলে স্বরধ্বনির আদিতে বাদ যাওয়াকে আদ্য স্বরলোপ, স্বরধ্বনির মাঝে লোপ পাওয়াকে মধ্য স্বরলোপ, শেষে লোপ পাওয়াকে অন্ত স্বরলোপ। সেম ভাবে ব্যঞ্জন ধ্বনি যদি শব্দের আদিতে লোপ পায় আদ্য ব্যঞ্জন আদ্য ব্যঞ্জন লোপ, মাঝেরটা লোপ পেলে মধ্য ব্যঞ্জন লোপ, শেষেরটা লোপ পেলে অন্ত ব্যঞ্জন লোপ। আমি একটি ছকের সাহায্যে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। ধ্বনির লোপকে স্বর ব্যঞ্জন ভেদে দুটি ভাগ করেছি: স্বরধ্বনির লোপ আর ব্যঞ্জন ধ্বনির লোপ। স্বরধ্বনির লোপকে শব্দের স্থান ভেদে আদি, মধ্য, অন্ত তিনটি ভাগে ভাগ করেছি। আবার ব্যঞ্জন ধ্বনিকে তিনটি ভাগে ভাগ করেছি, মানে লোপকে আদি, মধ্য, অন্ত। এখন আমরা যদি একটি শব্দকে বর্ণ বিশ্লেষণ করে নিই, দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো শব্দের আদি, মধ্য, স্থান কোনটি। এ প্রসঙ্গে আরেকটি কথা বলে নিই, আমি অন্য একটি ভিডিওতে বলেছি যে বর্ণ বিশ্লেষণ ছাড়া ধ্বনি পরিবর্তনের ধারা কিন্তু সহজে এবং সঠিক করা সহজ নয়। সহজে এবং সঠিক করা সহজ নয়। তো যাই হোক, বর্ণ বিশ্লেষণ আমরা জানি, সেটা জেনেই আমরা এই ধ্বনির লোপ নিয়ে আলোচনা করছি। একটি উদাহরণ হিসেবে আমরা লিখতেই পারি, যেমন যদি এখানে একটি উদাহরণ লেখা থাকে, যেমন বাবা, এই শব্দটাকে আমি বর্ণ বিশ্লেষণ করে নিতে পারি। বয় হসন্ত যুক্ত আ, যুক্ত বয় হসন্ত যুক্ত আ। এই যে প্রথমে যেটা আছে এটা হচ্ছে আদি, অর্থাৎ এটা যদি লোপ পায়, এটা হচ্ছে শব্দের আদি, এটা হলো শব্দের অন্ত বা শেষ, আর এই মাঝে যে যতগুলোই থাকুক না কেন এগুলোকে বলা হয় শব্দের মধ্য বা মাঝে। আবার বলি, এই প্রথমে একটি হবে আদি, শেষের একটি হবে অন্ত, আর মাঝের যতগুলোই থাকুক না কেন সবগুলোই হবে মধ্য। যাই হোক, এরপর আমরা স্বরধ্বনি লোপের আদি, মধ্য, অন্ত নিয়ে আলোচনা করব। প্রথমে লিখে নিই আদ্য স্বরলোপ। আদ্য মানে প্রথম, স্বর মানে স্বরধ্বনি, লোপ মানে লুপ্ত হওয়া। অর্থাৎ উচ্চারণকালে কোনো শব্দের প্রথম স্বরধ্বনি যদি লুপ্ত পায় সেটাকে আমরা আদ্য স্বরলোপ বলতে পারি। যেমন একটি উদাহরণ হিসেবে বলতে পারি, উধার থেকে লিখতে পারি আমরা ধার। এটাকে প্রথমত দেখেই বোঝা যাচ্ছে এটা আছে, এটা আছে, এটা নেই, মানে এটা আদ্য স্বরলোপ। তা সত্ত্বেও আমরা যদি একটি বর্ণ বিশ্লেষণ করে নিই আমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেমন আমরা শুধু দেখে নেব কি ছিল আর কি নেই। আবার বলি, আমরা শুধু দেখে নেব কি ছিল আর কি নেই। তার মানে এটা তো অ হবে, এটা ছিল এটাও আছে, এটা ছিল এটাও আছে, এটা ছিল এটাও আছে, এটা ছিল এটাও আছে, কিন্তু এটা ছিল এখানে নেই। কোথায় নেই? শব্দের শুরুতে। কোন ধ্বনি নেই? স্বরধ্বনি নেই। তার মানে এটা কি? আদ্য স্বরলোপ। এমনই অনেক উদাহরণ আছে, যেমন আলাউ থেকে লাভ, উদার থেকে ধার, অভ্যন্তর থেকে ভিতর। তো যাই হোক, এরপরে আমরা পড়ব মধ্য স্বরলোপ।
সেম ভাবে মধ্য মানে মাঝের, অর্থাৎ শব্দের প্রথম স্বরধ্বনি অর্থাৎ শব্দের প্রথম ধ্বনিতে শ্বাসাঘাতের ফলে যদি পরবর্তী স্বরধ্বনি অর্থাৎ মাঝের কোনো স্বরধ্বনি লোপ পায়, তাহলে আমরা তাকে বলতে পারি মধ্য সরল। আবার বলি, উচ্চারণকালে শব্দের মধ্যবর্তী কোনো স্বরধ্বনি যদি লুপ্ত হয়ে যায়, তাকে আমরা মধ্য সরল বলিয়ে থাকি বা বলতে পারি। যেমন একটি উদাহরণ হিসাবে আমরা বলতে পারি গামোছা। গামোছা থেকে গামছা, গামোছা থেকে গামছা তেমনই উদাহরণ আছে। যেমন তোমার ঠাকুমা থেকে ঠাকমা ইত্যাদি উদাহরণ। তো এই উদাহরণটাকে যদি আমরা একটু বর্ণ বিশ্লেষণ করে নিতে পারি, আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যেমন আবার বলি, এই বর্ণ বিশ্লেষণ ভালো করে না জানলে ধ্বনি পরিবর্তনের ধারা সঠিকভাবে করা সহজ নয়। বলছি না যে হবে না, নিশ্চয়ই হতে পারে। অতিরিক্ত অনুশীলন আর প্র্যাকটিসের পরে এটা অনেক সময় প্রয়োজন হয় না। আমরা শুধু দেখে নেব, এটা ছিল, এটাও আছে, এটা ছিল, এটা আছে, এটা ছিল, এটা আছে, এটা ছিল, এটা আছে, এটা ছিল, এটা আছে। কিন্তু এই যে ও কার, অর্থাৎ এই যে ও কার এখানে ছিল, এখানে কিন্তু হর্ষ চিহ্ন চলে এসছে, মানে এখানে ওকার নেই। ওকার কি স্বরধ্বনি, আমরা প্রথমেই বলেছি এর মধ্যে যে কোনো যদি একটি স্বরধ্বনি লুপ্ত হয়, তাহলে আমরা তাকে বলতে পারি মধ্য স্বরলোপ। এমনই অনেক উদাহরণ আছে। এরপর আমরা দেখব অন্ত স্বরলোপ। অন্ত মানে আমরা জানি শেষ, অর্থাৎ উচ্চারণকালে যদি শব্দের শেষ স্বরধ্বনি লুপ্ত হয় বা লোপ পায়, তাকে আমরা অন্ত স্বরলোপ বলতে পারি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি বাবা থেকে বাপ, বাবা থেকে বাপ। প্রথমত দেখে এটা এই উদাহরণটা করা যাবে এটা অন্ত স্বরলোপ। তারপরে বলি, এটাকে ক্লিয়ার করার জন্য আমরা একবার বর্ণ বিশ্লেষণ করে নেব। ছিল, আছে, ছিল, আছে, ব্যঞ্জনধ্বনি ছিল, আছে, স্বরধ্বনি ছিল, এখানে নেই। অর্থাৎ এর শেষে একটি স্বরধ্বনি থাকার কথা, তার পরিবর্তে এখানে হসন্ত চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ বাবা থেকে বাপ। তাহলে বাবার শেষে যে আকার ছিল, বাপের শেষে কিন্তু স্বরধ্বনি নেই, লুপ্ত পেয়েছে। তাই আমরা এটাকে বলতে পারি অন্ত স্বরলোপ। তাহলে আমরা ধ্বনি লোপের ক্ষেত্রে দুটি ভাগ করলাম। স্বরলোপ তো হলো, এবার আমরা ব্যঞ্জন লোপের ক্ষেত্রে দেখব ব্যঞ্জন ধ্বনি লোপ। স্বরধ্বনির মতো ব্যঞ্জন ধ্বনি লোপকেও আমরা দেখেছি, এটিকে শব্দের স্থানভেদে তিনটি ভাগে ভাগ করা যায়: আদি, মধ্য আর অন্ত। শব্দের প্রথম ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হলে বা লোপ পেলে অবশ্য করে সেটা উচ্চারণে, সেটাকে আমরা বলতে পারি আদি ব্যঞ্জন লোপ। সেমভাবে শব্দের মাঝের ব্যঞ্জন ধ্বনির যদি লুপ্ত হয় অবশ্য করে উচ্চারণকালে, সেটাকে আমরা বলি মধ্য ব্যঞ্জন লোপ। আবার উচ্চারণকালে যদি শব্দের শেষের ব্যঞ্জন ধ্বনি লোপ হয়, তাহলে আমরা বলি অন্ত ব্যঞ্জন লোপ। আবার বলি, এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোনো সংজ্ঞা আসবে না, একটি উদাহরণ দেওয়া থাকবে, সেই উদাহরণ থেকে নির্ণয় করতে হবে এটা ধ্বনি পরিবর্তনের কোন ধারা। তাই প্রথমত আমরা দেখে নিই আদি ব্যঞ্জন লোপ। আদি ব্যঞ্জন লোপ অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি লোপ বা ব্যঞ্জন লোপ। আদি ব্যঞ্জন ধ্বনি লোপ বা ব্যঞ্জন লোপ, আদি ব্যঞ্জন লোপ। এখানে আবার বলি একটি উদাহরণ যেমন দিতে পারি, যেমন শ্মশান থেকে মশান। প্রথমত বলি, এই উদাহরণটাকে দেখে আমরা করতে পারবো। আদ্য ব্যঞ্জন লোপ কাকে বললাম? উচ্চারণকালে যদি শব্দের প্রথম ব্যঞ্জন ধ্বনি লুপ্ত পায়, তাকে আমরা বলতেই পারি আদি ব্যঞ্জন লোপ। যেমন এখানে এইভাবেও আমরা করতে পারি, এইভাবেও আমরা করতে পারি, এইভাবেও আমরা করতে পারি, এটা আছে, এটা আছে। তার মানে তালব্যস্য শব্দের শুরুতে তালব্যস্যটা লুপ্ত হয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলতেই পারি আদি ব্যঞ্জন লোপ। সেম ভাবে আমরা করতে পারি মধ্য ব্যঞ্জন লোপ।
মধ্যব্যঞ্জন কেমন? উচ্চারণকালে শব্দের মাঝের ব্যঞ্জন ধ্বনি যদি লুপ্ত পায় বা লোপ পায় তাকে আমরা বলতে পারি মধ্যব্যঞ্জন লোপ। যেমন উদাহরণ হিসেবে আমরা অবশ্য করে করতে পারি, যেমন শাহজাহান থেকে শাহজাহান বা ফলাহার থেকে ফলার, ফলাহার থেকে ফলার, মধ্যব্যঞ্জন লোপ, ফলাহার থেকে ফলার। তার মানে এই যে হটা লোপ পেয়েছে, এখানে হ নেই, তখন এটা এটা ছিল 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 ছিল, এই হটা মানে এটা এটা লোপ পেয়েছে, তাই মাঝে যেহেতু এটি ব্যঞ্জন ধ্বনি ছিল লুপ্ত হয়েছে, তাই আমরা এটাকে বলতে পারি মধ্যব্যঞ্জন লোপ। এমনই উদাহরণ আছে শাহজাহান থেকে শাহজাহান। তো যাই হোক, এরপর আছে অন্তব্যঞ্জন লোপ, অর্থাৎ শব্দের শেষে অন্ত ব্যঞ্জন লোপ। আরেকবার বলে নিই, উচ্চারণকালে যদি শব্দের শেষ ব্যঞ্জন ধ্বনি লুপ্ত হয় বা লোপ পায় সেটাকে আমরা অন্তব্যঞ্জন লোপ বলে থাকি। একটা উদাহরণ হিসেবে বলতেই পারি, যেমন বাদশাহ থেকে বাদশাহ। প্রথমত বলি, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এটা কি ধরনের ধ্বনি লোপ পেয়েছে। আমরা রিস্ক না নিয়ে একদম বর্ণ বিশ্লেষণের মাধ্যমে সঠিক উত্তরটি নির্বাচন বা নির্ণয় করব। এবার আছে বাদশাহ। ব্যাস, আমরা শুধু আগে কি ছিল আর পরে কি নেই এটা দেখে নেব। এটা ছিল, আছে, ছিল, আছে, ছিল, আছে, ছিল, আছে, ছিল, আছে, ছিল, আছে, এটা ছিল, এখানে নেই, অর্থাৎ এটা লুপ্ত হয়েছে। হ কি? ব্যঞ্জন ধ্বনি। কোথায় লোপ পেয়েছে? শব্দের শেষে। তাই আমরা এটাকে বলতে পারি অন্তব্যঞ্জন লোপ। এইভাবে আবার বলে নিই, ধ্বনি লোপের দুটি সূত্র, স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি ভেদে। স্বরধ্বনি লোপ হতে পারে, ব্যঞ্জনধ্বনি লোপ হতে পারে। শব্দের আদি মধ্য অন্তঃস্থান ভেদে স্বরধ্বনি 3 প্রকার, ব্যঞ্জনধ্বনি 3 প্রকার। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি ধ্বনি লোপের টোটাল সূত্র 6টি। তো এরকম হাজারো উদাহরণ আছে। পৃথিবীর যে প্রান্ত বা যেখান থেকে যে উদাহরণই আসুক না কেন, আপনি যদি সঠিকভাবে বর্ণ বিশ্লেষণ জেনে যান বা শিখে যান, সব উদাহরণ করতে পারবেন কোন ধ্বনি কি ধরনের পরিবর্তন হয়েছে।